এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এখন আমরা একটি গল্প পড়ব। গল্পের নাম বাঘা যতীন। গল্পটি লিখেছেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গল্পটি পড়ার আগে আমি একটু ছোট করে জানিয়ে দিই। পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন রচনায় বাঘা যতীন বা যতীন্দ্রনাথের শৈশব ও কৈশোরের সাহস, বীরত্ব, দেশপ্রেম ও মানবিকতার পরিচয় পাওয়া যায়। ছোটবেলা থেকেই তার মা তাকে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে শেখান। রামায়ণ, মহাভারত, বীরপুরুষদের কাহিনী এবং ইংরেজদের অত্যাচারের কথা শুনে তার মনে দেশপ্রেম ও মানুষের দুঃখ দূর করার সংকল্প জাগে। যতী কুস্তি, ঘোড়ায় চড়া, শিকার ও নানা শারীরিক কসরতে দক্ষ হয়ে ওঠেন। ফেরাজ খাঁর কাছ থেকে তিনি স্বাধীনতার জন্য লড়াই করার আদর্শও জানতে পারেন। স্কুল জীবনে তিনি ছিলেন বুদ্ধিমান, দুষ্টু কিন্তু সৎ ও নির্ভীক। পাগলা ঘোড়ার হাত থেকে একটি শিশুকে বাঁচিয়ে তার অসাধারণ সাহসের পরিচয় দেন। অভিনয়, ফুটবল ও বাউল গানের প্রতিও তার গভীর আগ্রহ ছিল। প্রজাদের প্রতি তার ছিল আন্তরিক ভালোবাসা ও সমতার মনোভাব। সাদা ভাতের বৈষম্য দূর করে তিনি সকলের জন্য সমান ব্যবস্থা করান। পরে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু, মুসলমান ও বিভিন্ন জাতির মানুষকে একসঙ্গে পঙ্ক্তিভোজে বসিয়ে তিনি ঐক্য ও সাম্যের দৃষ্টান্ত স্থাপন করেন। মূল কথা, শৈশব থেকেই যতীন্দ্রনাথের মধ্যে সাহস, সত্যবাদিতা, মানবপ্রেম, সাম্যবোধ ও দেশপ্রেমের যে গুণগুলি গড়ে উঠেছিল, সেগুলিই পরবর্তীকালে তাকে মহান বিপ্লবী বাঘা যতীন হয়ে উঠতে সাহায্য করে। এখন আমরা গল্পটি পড়ব। বলেছে, দস্যি ছেলে যতী সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করতে। কি শীত, কি বর্ষা, মায়ের ভূক্ষেপ নেই। শাড়ির একমুড়ো যতীর কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রির সলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে, আর আপ্রাণ লড়তে লড়তে যতী যখন প্রায় অবসন্ন হব, সুপটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে যতী শেখে বিপদকে তুচ্ছ করতে। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত যতী মায়ের কোল জড়িয়ে শোয়ে আর শোনে রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে। তেমনি প্রহ্লাদের গল্পে, চৈতন্য, নানক, কবীরের কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। আমি কিন্তু, মা, বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব। বলতে বলতে ঘুমের দেশে চলে যায় যতী। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে যতী যায় কুস্তির আখড়ায়। গটরিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দেয়। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হল যতীর। মামা অনাথের ছিল নানারকম কসরতের অভ্যাস। আর ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। যতী এসব দিক থেকে তার প্রিয় সাগরেদ। মামার সাদা ঘোড়া, সুন্দরীর পিঠে সওয়ার হয়ে প্রায়ই উধাও হয়ে যায় যতী। মাঝে মাঝে শিলাইদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসিমুখে প্রশ্ন করতেন, যতী বুঝি বেড়াতে গেছে? যতী ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে। লাগাম ছাড়াই তার পিঠে চেপে ৯ বছরের যতী গ্রামের কাদামাঠ পার হয়ে যায় সাতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়ে। এমন সময়ে বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খাঁ চাটু, যে বাড়ির পাহারাদার হয়ে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। লাঠি, ছোরা, তরোয়াল, বন্দুক চালাতে অতি দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডীমণ্ডপের ওধারে।
আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলো শিক্ষার ভার। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুরবাড়ির সঙ্গে কয়ার চাটু যে বাড়ির ৩-৪ পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্তকুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছোপা নয়। গ্রামের পাঠ এবার শেষ হল জ্যোতির। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলে। ওখানেই বড় মামা ওকালতি করেন তখন। পড়াশোনায় জ্যোতির মাথা খুব সাফ। দুষ্টু বুদ্ধিতেও সে দর। কদিনের মধ্যেই স্কুলের দামালদের সে পাণ্ডা হয়ে উঠল। কিন্তু তার দুষ্টুমির মধ্যে নেই বিন্দুমাত্র শয়তানির ছোঁয়া। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে। গন্ধে মেতে উঠছে সবার মন। যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক-আধটা কাঁঠাল পেড়ে খাবার। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল নতুন একটা মতলব। এই, আজ স্কুল ভাঙলেই চলে যাস না, মজা করা যাবে সবাই মিলে। চুপি চুপি সবার কানে কানে এই কথা সে রটিয়ে দিল। স্কুল ভাঙল। বন্ধুদের ২-৩ জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা পাকা কাঁঠাল পেড়ে মহাফুর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল। কে কাঁঠাল চুরি করেছ? ক্লাসে ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন। কেউই অপরাধ স্বীকার করতে নারাজ। তাই দেখে জ্যোতি কবুল করল সে একাই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেজন্য ওগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। জ্যোতির সত্য কথা বলবার সাহস আর তার যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন, আর এমন করো না। সবাই রেহাই পেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকে হেডমাস্টার মশাই মালি দিয়ে ভালো ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন। ১৮৯৩ সালে ঘটল একটা ঘটনা। জ্যোতির বয়স তখন ১৪। কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হই হল্লা। দোকান থেকে জ্যোতির চোখ পড়ল, পথচারী সবাই ছুটে পালাচ্ছে। একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়। অদূরে ভ্যাবাচ্যাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। জ্যোতি মনস্থির করে ফেলল। এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল প্রায় তার ঘাড়ের কাছে। তীরবেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। আচমকা বাধা পেয়ে শীষ পা হয়ে ঘোড়টা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করল কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগল সে। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগল জ্যোতির আদর। থেকে থেকে কাঁপুনি জাগল তার সারা গায়ে। এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো ধন্য ধন্য পড়ল চারিদিকে। কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। মহাগর্বে বড় মামা বসন্তকুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। পড়াশোনা নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল। লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান। জ্যোতির আরও দুটো নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায়ই নাটক করে। জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা, আরও অনেকে।
জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। বহুবার তাকে দেখা গিয়েছে বড়মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। দুর্গোৎসবের 4 দিন মামাবাড়িতে নিত্য রাধা হতো আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। এই ভাত রাঁধতেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গের উৎসাহ অপরিসীম। প্রসাদ পেতে আহুত রবাহৃত কম লোকের সমাগম হতো না চাটুজে বাড়িতে। ভদ্রলোকদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনের। একদিন এক জেলে প্রজা কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। শুনে জ্যোতির বড় মায়া হল। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্তকুমারকে ধরল। পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত। নবমীর দিনে প্রজারা নানারকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায়ই হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। একটা নারকোল বুকে নিয়ে উপুর হয়ে সে মাটি আঁকড়ে পড়ে থাকে, আর 10টা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পঙ্ক্তি ভোজনে। হিন্দু, মুসলমান, বামুন, চারাল সবাই খেলেন মহাতৃপ্তিতে মায়ের প্রসাদ।